আমার দেশ বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও রপ্তানিকারক নোমান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ আবদুল্লাহ জাবেরকে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আমাকেও এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আরও আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার দেশের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান। মিজান, আপনাকেও স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের শুরুতে একটু বলে নিতে চাই, আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন উনি বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ নোমান গ্রুপের কর্ণধার, এবং বাংলাদেশে এই মুহূর্তে তাদের প্রায় 36টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং 80,000-এরও বেশি শ্রমিক এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন। মূলত গার্মেন্টস বেজ এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রির সাথে এই শ্রমিকরা জড়িত, এবং এই পুরো গ্রুপটির নেতৃত্ব দিয়েছেন আজকের এই অনুষ্ঠানের যিনি অতিথি মোহাম্মদ আবদুল্লাহ জাবের। আমি ওনার কাছ থেকে, ওনার মুখ থেকেই শুনতে চাই যে এই প্রতিষ্ঠান সম্পর্কে, এবং পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তো নোমান গ্রুপ, আমার আব্বা এটাকে স্টার্ট করেছিলেন আপনার 1968-এ। তখন আমার আব্বার এমপ্লয়িজ ছিল হলো 10 জন। এখন আমাদের টোটাল এমপ্লয়িজ হলো 80,000, আর আমাদের 36টা ফ্যাক্টরিজ আছে। আমরা লাস্ট 13 ইয়ার্স ধরে এই গ্রুপটা হলো হাইয়েস্ট এক্সপোর্টার অফ বাংলাদেশ, এবং আমাদের যেসব ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট আমরা করি তা হলো হোম টেক্সটাইল, যেখানে বেড লিনেন আছে, টাওয়াল আছে, ডেনিম ফ্যাব্রিক, নন ডেনিম ফ্যাব্রিক, তারপর আপনার স্পোর্টস অ্যাক্টিভওয়্যার আপনার ফ্যাব্রিক, এবং শিফন জর্জেট, যেটা আপনার সিনথেটিক ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়। আমার আব্বা যখন তার মানে ম্যাসিভ গ্রোথ কখন হয়, মানে কারণ আপনি যখন ভালো প্রফিট করতে পারবেন তখন আপনি আরও ইন্ডাস্ট্রিতে আপনি ইনভেস্ট করবো, আমি যেতে পারবো। তো তখন আমরা মশারি তৈরি করি। মশারি, এটা কত সালের ঘটনা? এইটা আমি বলতেছি হলো আপনার 82-83-তে। তো তখন মশারি আপনার চলতো হলো সব কালার্ড, মানে বিভিন্ন রঙের। তো আমার আব্বা চিন্তা করলো যে বেডশিট যেহেতু প্রিন্টেড হয়, কার্টেন পর্দা প্রিন্টেড হয়, মশারি আমি একটু প্রিন্টেড হলে অসুবিধা কোথায়? তো উনি অল অফ এ সাডেন আপনার দুইটা প্রিন্টিং মেশিন নিয়ে আসলো। প্রিন্টিং করার পর আপনার এই মশারির মধ্যে প্রিন্ট করা শুরু করলো, এবং ওইটা এত আপনার মার্কেটে ডিমান্ড হলো। কিন্তু মানে আমি বলতে চাই আমার আব্বা কিন্তু ফার্স্ট, মানে এটা ইনোভেটিভ থিংকিং, যে উনি কি করলো, এই যে মশারির মধ্যে প্রিন্ট করা শুরু করলো, ম্যাসিভ আপনার সেল হওয়া শুরু করলো, প্রফিট মার্জিন আপনার ভালো হলো। এরপরেই উনি সাহস করে আরো বেশি ইন্ডাস্ট্রি করলো। তো এর পরবর্তীতে যারা ওই মেশিন ইম্পোর্ট করে আনতে দেখা গেছে আমরা একটা ভালো একটা পজিশনে চলে আসছে। এবং আমার আব্বার আরো কিছু মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনার আব্বা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের উত্থানটা হলো এখান থেকে, মূলত মানে হঠাৎ করে একটা জাম দেওয়া, যেটাকে বলা যায় ব্যবসা। আপনাদের দাদার ব্যবসা ছিল, আপনি যেটা বলছিলেন যে ইসমাইল সাহেব, আপনার দাদার নাম? আমার দাদার আসলে আমার আব্বা যখন 10 বছর ছিলেন তখন আমার দাদা মারা গিয়েছে। উনি মারা গিয়েছেন আপনার হলো রেঙ্গুনে। কারণ আজকের থেকে 100 বছর আগে আপনার যারা চিটাঙ্গে ছিল, আমার দাদার আপনার রেঙ্গুনের সাথে বিজনেস ছিল। তো আমার আব্বার বয়স যখন 10 বছর ছিল তখন আমার দাদা ওখানের মধ্যে মারা যান। তো ওখানে আমার দাদার কবর, আমার আব্বা ওখানে জিয়ারত করতে গিয়েছিল। আর আমার আব্বা তার নিজের থেকেই কি করে আপনার এই বিজনেসের মধ্যে আপনার ইনভলভ হয় না। ওই সময় আমার দাদার বিজনেস না, আমার আব্বা নতুন করে আর কি শুরু করে নাকি স্টার্ট করে। হ্যাঁ জি। তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই 82 সালে এই মশারির
ইনোভেটিভ চিন্তা থেকে, প্রিন্টেড মশারি থেকে ওই সময়ে আপনারা একটা বড় ধরনের উত্থান ঘটেছে ব্যবসায়িক ইয়াতে, এবং এটার ধারাবাহিকতায় আজকে 80,000 লোক আপনার প্রতিষ্ঠানে কাজ করছে এবং 36টি ফ্যাক্টরি আছে। এটা তো যেমন বাংলাদেশের মধ্যে নতুন, আমার আব্বা বড় আকারে যেমন ভিসকস ফ্যাব্রিকটা, যেটা আপনার এই যে উড পাল্প থেকে হয়, যেটা হলো আপনার যে কাঠের ফাইবার থেকে অথবা ব্যাম্বো থেকে, বাঁশ থেকে আপনার নিয়ে আসে, তো এইটার আপনার ডিমান্ড আপনার অনেক বেশি, কারণ এটা হলো আপনার ওটার মধ্যে ইনহেরেন্ট আপনার প্রপার্টিজ আছে, যেটা আপনার একটা কুলেন আপনার একটা ফিল পাবেন, আপনার এই যে সোয়েট গুলাকে আপনার কুইক আপনার অ্যাবজর্ভ করে আপনার বাতাসে আপনার ওই যে ইভাপোরেট করে দেয়, আমরা বলি যে কুইক আপনার উইকিং আপনার প্রপার্টিজ। জি, তো এইটা আমার আব্বা বড় সৌর করে, প্রায় আমাদের এটার ক্যাপাসিটি হলো পার মান্থ প্রায় 50 থেকে 60 লক্ষ গজ। এগুলি বেশিরভাগ আপনার ফ্যাব্রিকগুলা আপনার চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসতো। এখন আমার আব্বা ফার্স্ট আপনার বড় আকারে এটা করে, এবং ওনার এটা করা দেখে আবার অনেকেই উৎসাহিত হয়ে ওই মেশিনগুলি নিয়ে আসে। রিসেন্টলি আমার আব্বা যেটা করেছে আপনার হলো ওয়াটার জেট লুম, বাংলাদেশের মধ্যে নাই। এটা হলো আপনার ডিটিওয়াই এবং হলো এফডিওয়াই ফ্যাব্রিক ইয়ার্ন দিয়ে আপনার করা হয়, যেটা জর্জেট, শিফন, টাফেটা ফ্যাব্রিক, যেমন ডিক্যাথলন আমাদের ফ্রেঞ্চ একটা আপনার স্পোর্টস আপনার ম্যাটেরিয়ালস আপনার গার্মেন্ট তারা সেল করে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, তারা আমাদের থেকে নিচ্ছে। তো এই ওয়াটার জেটটা আমার আব্বা নিজে আপনার এটা বসায়, এবং আমি দেখেছি আমার আব্বা তো 76 ইয়ার্স ওল্ড, মানে ফুল অ্যাক্টিভ। উনি ফ্যাক্টরিতে গিয়ে যেহেতু টেকনিক্যাল নো হাও আমাদের কাছে জানা নাই এটার প্রসেসটা কি হবে, তো উনি নিজের হাতে এগুলো ডেভেলপ করে এখন আমরা ফুল সুইংয়ে আমরা ওই ফ্যাব্রিকটা আমরা এক্সপোর্ট করতেছি। আপনাদের এখন বার্ষিক টার্নওভার কত, কিংবা আপনারা কি পরিমাণে এক্সপোর্ট করে থাকেন? আমাদের বার্ষিক টার্নওভার ছিল আপনার লাস্ট ইয়ারে, এটা হলো অ্যাপ্রক্সিমেটলি $1.5 বিলিয়ন, এবং এক্সপোর্ট ছিল এখানে আপনার 1.2 প্লাস। এবং এইটা আপনার টোটাল আমাদের যে গার্মেন্টস এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ আছে, এইটার মধ্যে আপনাদের প্রপোর্শনটা কত, কিংবা আপনারা কি পরিমাণ এর অংশীদার? আমাদের আপনার অংশীদার আপনার মোর দেন 2%। মোর দেন 2%, মানে আমাদের এখন প্রায় 60 বিলিয়ন মনে হয় আমাদের এক্সপোর্ট। 60। আপনাদের যে ফ্যাক্টরিগুলো আছে, এই আপনাদের ফ্যাক্টরিগুলো কোথায় অবস্থিত? আমাদের টঙ্গী পাগারে আছে, যেটা হলো জাবেরিন জুবাইর, যেখান থেকে হাইয়েস্ট এক্সপোর্ট আপনার হয়। তারপর আমাদের গাজীপুরে আছে, আপনার মাস্টারবাড়িতে আছে, শ্রীপুরে আছে, এবং নরসিংদীতে। আচ্ছা, এই 36টি ফ্যাক্টরির মধ্যে এইগুলোর সবগুলোই কি আপনি এই পুরো গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর? এগুলোর কি আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে এবং আলাদা দেখাশোনা করার লোকজন আছে নাকি? আমরা হলো 4 ভাই 1 বোন, তো আমরা সবাই মিলেই আমরা এই নোমান গ্রুপকে আমরা দেখাশোনা করি। তো আবার আমাদের কিছু ফ্যাক্টরি আছে যে আপনার ফুল ডেডিকেটলি আমরা চালাই, যেমন ওইটার দেখা গেছে ফাইন্যান্স আপনার, তারপরে মার্কেটিং, অপারেশন, প্রোডাকশন, এগুলো সব আমরা দেখি, আপনারা নিজেরাই দেখেন। এবং আপনারা যারা মালিকানায় আছেন তার বাইরে ফ্যাক্টরি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও কি সবাই আপনার ফ্যামিলি মেম্বার, নাকি এর বাইরে থেকে লোকজন আছে? প্রফেশনাল লোকজনই আছেন, প্রফেশনাল লোকজনই বেশি। আমরা ট্যালেন্ট হান্ট, আমাদের একটা আপনার প্রোগ্রাম আছে, ওখানে আমরা বিভিন্ন যেসব ভালো আপনার রেপুটেড ইউনিভার্সিটিতে আমরা জব ফেয়ার করি আমরা, এবং তাদেরকে আমরা রিক্রুট করার পরে তারা আপনার একটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের থ্রুতে তারা প্রায় 3 মাস আপনার ট্রেনিং নেয়। নেওয়ার পরে তাদের ডেজিগনেটেড আপনার যে পোস্ট অথবা রেসপন্সিবিলিটি যেটা দেওয়া হয়, ওখানে তারা জয়েন করে। তো আমরা যতটুকু জানি, আপনার বাবা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এই 1968 সনে এই আপনাদের এই গ্রুপটির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার হাত ধরেই কিন্তু আপনাদের ব্যবসা শুরু। তো এই যে আপনাদের দীর্ঘ সময়ের পরিক্রমা এবং এটার উত্থান যে কাহিনী, এটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। তো আমার আব্বা আপনার 76-এর দিকে আপনার প্রথমে তো ওনার ট্রেডিং কোম্পানি ছিল, উনি বিগিনিং থেকে আপনার এই ফ্যাব্রিকের আপনার বিজনেসের সাথে জড়িত ছিলেন। উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন হলো আপনার 1976-এর দিকে। উনি আপনার 4টা আপনার ওয়ার্প নিটিং মেশিন দিয়ে আপনার শুরু করেন। এখন আমাদের প্রায় 300 আপনার ওয়ার্প নিটিং মেশিন আছে,
যেটা হলো বলা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে হলো লার্জেস্ট আপনার প্লান্ট। এরপরে আমার আব্বা শুরু করে হলো স্পিনিং দিয়ে, ওইটা ইসমাইল স্পিনিং নামে। আমার দাদার নাম হলো ইসমাইল। আচ্ছা আচ্ছা। তো ওনার নামে এটা আমরা আপনাদের পারিবারিক ব্যবসায়ী বলা যায় এটাকে, জি, আপনারা জি। এক্সপান্ড করে করে জি, কিছুটা জি। মডার্নাইজেশন কিছুটা জি, ইয়ে করছেন। তো ঠিক আছে, আপনি বলছিলেন একটু বলেন জি। যে 76 শুরু করলেন 4টা দিয়ে, হুম। এখন 300-তে আছে। 300 আপনার ওয়ার্ক নিটিং মেশিন। এরপর আমার আব্বা ফার্স্ট শুরু করে হলো আপনার হলো এরপরের যেই ওয়ার্ক নিটিং থেকে, ওয়ার্ক নিটিং মেশিনে আমাদের তৈরি হয় হলো আপনার মশারি হয়, আচ্ছা তারপরে স্পোর্টস অ্যাক্টিভ ওয়্যার হয় যেখানে আপনি ডেজেল ফ্যাব্রিক, মেশ ফ্যাব্রিক, ট্রাইকট ফ্যাব্রিক, এবং ওখানে এরপরে উনি স্পিনিংয়ে আসেন। ফার্স্ট আপনি স্পিনিং করেন, স্পিনিং করার পর উনি উইভিং করেন, এবং ফার্স্ট আপনার যেই আপনার এক্সপোর্টের যাত্রা আমাদের শুরু হয় 26 বছর আগে। এটা হলো জাবের এন্ড জুবাইরের আপনার এই বেডশিট এক্সপোর্টের মাধ্যমে। জানতে চাচ্ছিলাম প্রথম এক্সপোর্টটা আপনারা কোন দেশে শুরু করেছিলেন? প্রথমটা আমরা ইউরোপে আমরা শুরু করি। ইউরোপে specific যদি আমি জানতে স্পেসিফিক চাই। আমার সরি আমার দেশটা আমার ইয়ে নেই। তবে আমাদের ইকিয়া যে সুইডিশ বায়ার আপনার সবচেয়ে বড় কোয়ান্টিটিতে আমরা ভলিউমেট্রিক বিজনেস আমাদের শুরু হয় হলো আইকিয়ার সাথে, সুইডিশ কোম্পানি। আইকিয়া তো আমরা জানি এখনো সারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বৃহৎ আউটলেট, জি। যত বড় বড় জি। আউটলেট গুলো আছে বিভিন্ন দেশে, এই কোম্পানির আউটলেট গুলো সবচেয়ে বড় এবং আকর্ষণীয় এবং আস্থাভাজন। তো আপনাদের এখন তাদের শেয়ার কত, বা আপনারা এখন তাদের কাছে কি দিচ্ছেন? না, আমরা আমাদের থেকে ইকিয়া তারা আমাদের থেকে বেডশিট নেয়, কার্টেন নেয়, ডুভেট সেট নেয়, এবং আমাদের টাওয়াল নেয় আমাদের থেকে। এটার ভলিউমটা কি? এইটা ধরেন আমরা আইকি আমাদের থেকে আপনার ক্লোজ টু আপনার প্রায় 100 মিলিয়ন প্লাস আপনার পার ইয়ার আমাদের থেকে। বিশাল বাজার। জি। আপনার ফ্যামিলির মেম্বাররা তো প্রায় 2006 সাল থেকেই বলা যায় যে আপনারা বরাবরই সিআইপি ফ্যামিলি মেম্বার যারা আছেন, যারা এর সাথে এটা সিআইপি হিসেবে ট্রিটেড হয়ে আছেন এবং গভর্নমেন্ট থেকে পুরস্কৃত হয়ে আসছে। আপনারা কি পরিমাণ ভ্যাট ট্যাক্স সরকারকে প্রতি বছর দিয়ে থাকেন? আমরা যদিও এটা direct- এটা গোপন জিনিস, তাও আমি এটা জিজ্ঞেস করে না। ফেললাম। আমরা ডিরেক্ট এবং ইনডাইরেক্টলি অ্যাপ্রক্সিমেটলি আপনার ক্লোজ টু 500 কোটি টাকা মতন আমরা সরকারকে দিয়ে থাকেন প্রতি VAT বছর, দিয়ে ভ্যাট ট্যাক্স থাকি। দিয়ে থাকেন। ইটস এ লার্জ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট। এবং এইটা আপনি যে এই সাম্প্রতিক সময়ে এসে এই মুহূর্তে যদি আমরা এখন আসি, জি। যে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এখন যেহেতু আপনার মাঝখানে তো আপনার আগে তো আপনার করোনা আপনার ভাইরাস অ্যাটাক হওয়ার কারণে তো এমনি ওয়ার্ল্ডের মধ্যে আপনার যে গার্মেন্টের আপনার সেল কমে গিয়েছিল। কারণ আমরা জানি যে টোটাল যে গার্মেন্ট সেল হয় তার 30% আপনার ট্যুরিস্ট কিনে। এক্স্যাক্টলি। তো যেহেতু আপনার এই ট্রাভেলের উপর এম্বার্গো ছিল এই করোনা ভাইরাসের জন্য, তো প্রায় তো 1-1.5 বছর আপনার ট্যুরিস্টরা ওরকম ট্রাভেল করে নাই, এই জন্য আপনার সেলস কম ছিল। এই জন্য ডাইরেক্ট এটা ইম্প্যাক্ট পড়ে হলো আমাদের যেই বায়াররা, তাদেরও লস হয়েছে। এই জন্য আমরা ডিসকাউন্ট দেওয়া লাগে, প্রয়োজন পড়ছে তখন, প্রয়োজন এক্স্যাক্টলি। পড়েছিল, এবং আমরা দিয়েছি, সবাই দিয়েছে। এরপরও পরবর্তীতে আপনার ইউক্রেন এবং এই রাশিয়ার যুদ্ধের কারণে আপনার এই আপনার গ্যাস এবং ফিউল প্রাইসের হাইকের কারণে আপনার মানুষের যে ইউরোপিয়ান এবং আমেরিকানদের আপনার যে বাইং ক্যাপাসিটিটা কমে গেছে। তার কারণে তারা আপনার গার্মেন্ট, বেডশিট, টাওয়াল এগুলো কম ইম্পোর্ট কিনছে। কমছে। তো এইটা একটা চ্যালেঞ্জ। তো আমরা যেহেতু বাংলাদেশ আপনার হলো সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, চায়নার পরে। আমি যেরকম সবাইকে বলি যে এটা একটা মিরাকেল, কারণ আমাদের দেশের মধ্যে কোনো কটন নাই, আমাদের কটন ইম্পোর্টেড 100%। রাইট। কটন আমরা বাংলাদেশ ইম্পোর্ট করে ফ্রম আপনার অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে, তারপর ব্রাজিল থেকে, আফ্রিকান কান্ট্রিজগুলো থেকে। তো এরপরেও যে বাংলাদেশ আপনার সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়েছে, এটা তো আসলে যারা মালিক আছে এবং কর্মকর্তা কর্মচারী, এটা তাদের একটা কম্বাইন্ড একটা আপনার এফোর্ট এবং তাদের এই চেষ্টার কারণেই হয়েছে। আপনারা একটা জিনিস সব সময় বলে থাকেন যারা আপনারা উদ্যোক্তা এবং যারা রক এক্সপোর্টে জড়িত, যে আপনারা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়ছেন। এটা
বরাবরই আমরা দেখছি যে সরকারের কাছে আপনারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন, সেগুলোর হয়তো কিঞ্চিত আপনারা পূরণ করতে পারেন, বা অধিকাংশ দাবি পূরণ হয়ে থাকে না বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। তো সাম্প্রতিক সময়ে আমরা একটা আলোচনা শুনতে পাচ্ছি, সরকারের কাছে একটা প্রস্তাব এসছে গ্যাসের মূল্য বৃদ্ধির। জি যদিও সেটা বলা হচ্ছে যে এটা যারা নতুন শিল্প গড়বেন বা নতুন উদ্যোক্তা যারা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিন্তু সেটার পার্সেন্টেজ প্রায় 70%, 70 ভাগ। জি তো এটা আপনারা কিভাবে দেখছেন? এটা কি এই মুহূর্তে এইরকম মূল্য বৃদ্ধি এটা কতটুকু আপনাদের জন্য বাধা হতে পারে, বা আপনারা পুরনো যারা তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হবে, এবং যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব পড়তে পারে? যেহেতু আমরা যারা এক্সিস্টিং যারা এন্টারপ্রেনার যারা আছে, এবং এটা তাদের জন্য তো আসলে একটা গুড নিউজ না, কারণ একটা গ্রুপ অফ আপনার ইন্ডাস্ট্রিজ, তার যদি গ্রোথ যদি না হয় তাহলে তো সে আপনার কম্পিটিশনে পিছায় পড়বে। আপনি জানেন যে প্রত্যেক বায়ার তাদের স্টোর বাড়াচ্ছে। আমরা যদি আমার এই যারা গার্মেন্ট সেলার, যারা রিটেইলার, আপনি বলেন H&M বলেন, আপনার টার্গেট ইউএসএ বলেন, র্যালফ লরেন বলেন, C&A আছে, আপনার নেক্সট, মার্ক এন্ড স্পেন্সার, তো তাদের তো গ্রোথ হচ্ছে, ইয়ারলি গ্রোথ হচ্ছে। তো তারা ওইসব সাপ্লায়ারদের সাথে কাজ করতে চায়, ওইসব ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের সাথে কাজ করতে চায়, তাদের গ্রোথ আছে। যেমন আপনি দেখেন বিশ্বস্ত বন্ধু, আমরা বলতে পারি দীর্ঘদিনের পথ চলার একটা বন্ধু, এবং তারা নতুনদের থেকে পুরনোদেরকে এই আস্থা ট্রাস্ট করে বেশি। রাইট রাইট, কারণ তারা তো সে এক্সিস্টিং যে বায়ার আছে তার তো আপনার কালচার জানে, তার বাইং প্যাটার্ন জানে, এবং তারা জানে যে এক্সিস্টিং যে সাপ্লায়ার আছে সে বায়ারের আপনার যেই ভিশন এবং মিশন এটা তো জানে, তো ওইটার সাথে অলরেডি অ্যালাইন্ড, তারা ফ্যামিলিয়ার, এবং এটার সাথে যথেষ্ট ফ্যামিলিয়ার থাকে, কনফিডেন্সটাও বাড়ে এতে তাদের প্রতি। তো এই জন্য এখন যদি ধরেন আমার, কারণ এই ফ্যাশন তো আপনার ফ্যাব্রিক সবসময় চেঞ্জ হচ্ছে, ফ্যাশন চেঞ্জ হচ্ছে, এই জন্য আপনার যখন নতুন রিকোয়ারমেন্টগুলি আসবে ডেফিনেটলি আমার তো নতুন ইনভেস্টমেন্টে যেতে হবে। যদি আমি নতুন ইনভেস্টমেন্টে আমি কেন যেতে হবে, কারণ আমার কন্টেম্পোরারি আপনার যেই প্রোডাক্টগুলি আছে, আমার যেটা ওয়ার্ল্ডের মধ্যে ডিমান্ড বাড়ছে বা ফিউচারে যেটা বাড়বে, ওইটার তো মেশিনারিজ তো আমি এক্সিস্টিং মেশিনারিজ দিয়ে যেটা হবে না, এটা হবে না, আমার তো আপনার ওরকম টেকনোলজির চেঞ্জ ফ্রিকোয়েন্টলি হবে, ওইটা আমার আনতে হবে। তো ওইটা দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করে দেখবো, এখন হলো আপনার 31.5 টাকা আমাদের হলো আপনার গ্যাসের প্রাইস আপনার হলো পার ইউনিট, এইটা যখন 75 হবে তখন তো আমি ক্যালকুলেশন করে দেখবো যে এটা কোনো মতেই একটা ফিজিবল একটা আপনার এই ফ্যাক্টরি হবে না। তো আলটিমেটলি আমরা তো এটা করতে পারবো না। তখন কি হবে আমার আপনার গ্রোথটা আস্তে আস্তে কি হবে, আমার স্টেডি থাকবে না, এটা শ্রিঙ্ক করবে। কারণ অনেক সময় আপনার অনেক বিজনেসগুলো আছে, যে ফ্যাব্রিকগুলো আছে, যে গার্মেন্ট আপনার এই ইয়ার্ন আছে, ওগুলোর আপনার ডিমান্ড আস্তে আস্তে কমে যাবে। তখন আমার তো দেখা গেছে ক্যাপাসিটি আমার খালি থাকবে। আর আরেকটা হলো যে এইটা তো আমাদের যে 31.5 টাকা থেকে আপনার কেউ নতুন করলে 75 টাকা হবে। দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু অনেকগুলো ইকোনমিক জোন হয়েছে, এবং অনেকে কিন্তু আপনার নিজে ইনভেস্ট করে আপনার প্রাইভেটলিও আপনার অনেক ইকোনমিক জোন আছে। যখন ফরেন ইনভেস্টর যারা আছে তারা যখন দেখবে যে বাংলাদেশের মধ্যে আমাদের যেমন গ্যাসের প্রাইস এবং ইন্ডিয়ার আপনার গ্যাসের প্রাইস ভেরি সিমিলার, যখন দেখবে যে 31 টাকার গ্যাস আপনার 75 হয়ে গেছে, তখন কোনো ইনভেস্টর কিন্তু আর বাংলাদেশের মধ্যে আর আসবে না। তারা কিন্তু আপনার বুঝবে যে এই দেশের মধ্যে কোনো যদি ইন্ডাস্ট্রি সেট আপ করা লাগে তাহলে 75 টাকা দিয়ে পার ইউনিট গ্যাস কিনতে হবে, এইটা দিয়ে কখনো ফিজিবল হবে না, এবং তারা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা পুরো বিমুখ থাকবে। তো এখানে আরেকটা বিষয় আপনার কথার ফাঁকে আমি বলি যে এখানে একটি বিষয় কি আপনারা এরকম কোনো বিষয় ফিল করছেন যে আসলে পলিসি লেভেলে সরকারে যারা রয়েছেন তাদের একটা দীর্ঘমেয়াদী পলিসি থাকা দরকার। আমরা সাম্প্রতিক সময় দেখছি যে হাসিনা সরকার পালিয়ে গেছে, তাদের এক ধরনের একটা পলিসি ছিল গার্মেন্টসের ক্ষেত্রে কিংবা শিল্পের ক্ষেত্রে, যাই থাকুক না কেন, ভালো মন্দ যা কিছুই ছিল, একটা পলিসি তাদের ছিল। কিন্তু এর মধ্যে একটা পরিবর্তন আসছে, নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখনও কিন্তু নির্বাচিত সরকার আসছেনি। তো এই সরকারের মেয়াদ হয়তো 2 বছর যখন তারা ক্ষমতায় আসছে বলা হয়েছে, এখন এটা আরও কমে আসছে। তো আপনারা এইটা কোনো এখানে আপনাদের কোনো অস্বস্তি আছে কি না যে আসলে পলিসি গাইডলাইনটা কী হবে,
কারণ হুট করে একটা সরকার এসে যদি আবার নীতি পরিবর্তন করে, ট্যাক্সেশনের চেঞ্জ নিয়ে আসে, তাইলে তো ব্যবসায়ীদের এর ক্ষেত্রে মানে বিরূপ প্রভাব পড়ার চান্স থাকে। আরেকটু আমি অ্যাড করি ভাই, যে বিগত সরকারের পলিসিগুলো কি আপনারা কমফোর্ট ফিল করেছিলেন কিনা? যদি আপনারা মনে করেন যে না, আগের সরকারের পলিসি যেগুলো ছিল সেগুলো ঠিক ছিল, তাহলে এই সরকার পরিবর্তন করতে গেলে হয়তো প্রবলেম পড়বে। কিন্তু আগের পলিসিগুলো যদি শিল্প বান্ধব না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো চেঞ্জ করা উচিত। আমি একটু মানে আপনারা ব্যবসা করতে গিয়ে যে এমন কোনো বিষয় আছে কিনা যেটা আপনি বলতে চান যে এই সমস্ত জায়গায় পরিবর্তন আনা সম্ভব? আমি সহজ করে আপনাকে বললাম। হ্যাঁ, এটা তো আসলে আপনার যেমন সবচেয়ে বড় আমাদের জন্য একটা আপনার এই এক্সপোর্টের গ্রোথ কমার পিছনে একটা কারণ হলো যে আমরা যে এক্সপোর্টের উপরে দেশীয় সুতা ইউজ করে যদি আপনার কাপড় তৈরি করে নিট এবং ওভেন ফ্যাব্রিক ওইটা দিয়ে গার্মেন্ট করে যদি আপনার এক্সপোর্ট করা হয়, তাহলে 4% ছিল। এই ইনসেন্টিভতে আপনার প্রণোদনাটাকে কমিয়ে আনা হয়েছে হলো 1.5%। আপনারা জানেন যে লাস্ট ইয়ারে আপনার এপ্রিলে একটা আপনার ইনফ্লেটেড একটা এক্সপোর্ট ফিগার দেওয়া হয়েছিল, যেটা অ্যাপ্রক্সিমেটলি যা হয়েছে তার সাথে অ্যাপ্রক্সিমেটলি আপনার 13 বিলিয়ন ইউএস ডলার এড করে বলা হয়েছিল, যেটা ফেক ছিল। এবং যেখানের মধ্যে আমরা সবসময় বলছিলাম যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আমাদের অর্ডার কম, আমরা এক্সপোর্ট কমে যাচ্ছে। কিন্তু যখন গভর্নমেন্ট দেখলো যে এক্সপোর্ট আরো বেশি হচ্ছে, তখন চিন্তা করলো যে এই অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ এত এক্সপোর্ট করতেছে, তাহলে তাদের মনে হয় প্রণোদনাটা দেওয়া উচিত হবে না, কমিয়ে দিলে মনে হয় ভালো। এখন কমায় দেওয়ার কারণে এটা কি হয়েছে, কারণ প্রণোদনার ক্ষেত্রে আপনার ইনসেন্টিভটা পাওয়ার ক্ষেত্রে মেইন কন্ডিশন হলো যে লোকাল সুতা কিনতে হবে। এখন হয়েছে কি, আপনার সবাই লোকাল সুতা কিনে যখন আপনার ফ্যাব্রিক বানিয়ে তারা এক্সপোর্ট করতো, তখন তারা 4% পেত। এখন তো তারা কোনো পাবে হলো আপনার হলো 1.5%। তো এখন দেখতেছে যে আমরা বাংলাদেশ থেকে সুতা না কিনে যারা এক্সপোর্টার, এই সুতা যদি ইন্ডিয়ার থেকে, পাকিস্তান থেকে, চায়না থেকে, তারপরে আপনার ইন্দোনেশিয়া থেকে যদি ইম্পোর্ট করে নিয়ে আসে, তাহলে আপনার এই যে একটা যে ইনসেন্টিভটা যে কমিয়ে দিয়েছিল, ওইটাকে আপনার মেকআপ করে ফেলে হলো আমি যদি বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আমরা জানি যে আপনার চায়নাতে এবং ইন্ডিয়াতে অনেক আপনার স্পিনিং মিল যেগুলো আছে, যাদের আমাদের বাংলাদেশের এই অর্ডারে, সুতার অর্ডারে তারা প্রায় 6 মাস আপনার বুকড, কিন্তু আমাদের দেশের আপনার স্পিনিং গুলার মধ্যে আপনার হলো আপনার বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্পিনিং বন্ধ হয়ে যাচ্ছে। মানে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে নাই, তারা বিশেষ স্বার্থে বিশেষ সুবিধার জন্য বিগত সরকার, যেটা শেখ হাসিনার সরকার ছিল, যে যারা ছিল তারা, আপনি বলতে চাচ্ছেন যে করোনার পরে এসে যে ঘটনাটা হয়েছে, কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যে তারা এমন পলিসি নিয়েছে যেখানে লোকাল ইন্ডাস্ট্রিগুলো মার খেয়েছে। এটা আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখছি যে ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন সব ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে যাতে লোকাল ইন্ডাস্ট্রিগুলো মার খায়, তারা যাতে কম্পিটিশনে টিকতে না পারে। এটা তো ছোটোখাটো একটা বিস্কিট চকলেটের ফ্যাক্টরি থেকে শুরু করে আমরা লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখেছি এবং বারবার দেখছি যে আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে চকলেট আসছে, বিস্কিট আসছে, যেটা আমার লোকালি প্রচুর ডিমান্ড ফুলফিল করার মতো প্রচুর রয়েছে। আমরা এক্সপোর্টও করছি, চানাচুর এক্সপোর্ট করছে বাংলাদেশ, অনেকগুলো ফ্যাক্টরি আপনি জানেন যে বাংলাদেশে বিস্কিট এক্সপোর্ট হচ্ছে। তারপরেও কিন্তু দেখা গেছে যে এগুলা এই ইম্পোর্ট ডিউটির মধ্যে এই ধরনের একটা পলিসি নেওয়া হয়েছে। এটা আপনি যেটা বললেন, এই সুতার ক্ষেত্রেও তাইলে একই ধরনের পলিসি নেওয়া হয়েছিল লোকাল ইন্ডাস্ট্রি। তো এখন হলো যে ইন্টারিম আপনার গভর্নমেন্টকে আপনার ইমিডিয়েটলি আপনার কিছু ডিসিশন নিতে হবে, কারণ আমাদের যদি এক্সপোর্ট যদি কমে যায়, তাহলে এটা ডিরেক্ট আপনার হিট করবে হলো আপনার হলো আমাদের রিজার্ভের মধ্যে। তো রিজার্ভ কমে যাবে। তো আমরা আমাদের এই যে আমরা চাচ্ছি যে আমাদের দেশটা আরো ডেভেলপ হোক, এটার জন্য বড় বাধা হয়ে যাবে। কারণ বাংলাদেশের মধ্যে আপনার একটা দেশকে উন্নতি হওয়ার পিছনে আপনার দুইটা মেজর আপনার যেই কম্পোনেন্টস আছে, তার মধ্যে একটা হলো এক্সপোর্ট আর একটা হলো ফরেন ইনভেস্ট। তো আমার একদিকে আমার 75 আপনার পার গ্যাসের দাম পার ইউনিট আপনার 31.5 টাকার থেকে, এটা তো শুনে তো ইনভেস্টররা তো আর আসতেছে না, আসবেও না, দেখা গেছে মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা কমে যাবে অটোমেটিক। এইটার কারণে দেখা গেছে আপনার আমাদের যদি আমরা যদি এই ইনসেন্টিভ আপনার কমায় দেওয়ার কারণে যখন আপনার সুতা যখন বেশি ইম্পোর্ট হয়ে আসবে, তাহলে তো আপনার এই আমাদের তো ডলার আপনার আরেক দেশে চলে যাচ্ছে, তাহলেও তো আমার রিজার্ভে প্রেসার পড়ছে। তো এই জন্য আপনার কিছু আপনার যে পলিসিগুলো আছে এগুলো ইমিডিয়েটলি আপনার অ্যাড্রেস
করে আপনার এগুলোর আপনার সলিউশন আমাদেরকে ডেফিনেটলি দিতে হবে। আপনারা কি ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের যে ট্রেড বডিগুলো আছে এখানে কি ফর্মাল আপনারা এই প্রস্তাবগুলো নিয়ে আসছেন কিংবা তাদেরকে বলেছেন যে সরকারের কাছে এই প্রস্তাবগুলো নিয়ে যাওয়ার জন্য? রিসেন্টলি আপনার কম্বাইন্ডলি আপনার বিজিএমইএ, বিটিএমইএ, বিকিএমইএ, এটা আমরা একটা প্রস্তাবনা আমরা দিয়েছি, আমরা সরকারের কাছে দিয়েছেন। সরকারের কাছে তো দিয়েছি। সরকারের তরফ থেকে এটার রেসপন্সটা কি, এখনো তারা কি response বলেছে? আসেনি। তো ওনারা বলেছেন যে আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করছি এবং খুব শীঘ্রই আমরা একটা পজিটিভ বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে আসব। তো আমরা হোপফুল যে যেসব পলিসিগুলা এই ব্যবসা বান্ধব পলিসি নয়, যেগুলো দেখা গেছে ব্যবসা বান্ধব না হয়ে ব্যবসা বন্ধ করার মতো হয়ে যাওয়ার মতন যদি পলিসি থাকে, ডেফিনেটলি এগুলি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, কার্ভ করা দরকার এগুলা। তার মধ্যে আরো যেমন আমাদের প্রবলেমগুলো হচ্ছে, যেমন আপনি জানেন যে আমাদের এই কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে আমাদের আমরা তো আসলে ব্যাংক আমাদেরকে এলসির যে নন ফান্ডেড এই যে লিমিট দেয়, এটা তো আমাদেরকে লোকাল টাকায় দেয়, এটা ডলারে দেয় না। কিন্তু আমরা এই যত আপনার ডাইস কেমিক্যাল থেকে শুরু করে আমাদের মেশিনারিজ, তারপরে সবগুলো আমরা ডলারেই নিয়ে আসতেছি। তো আমরা যেহেতু আপনার এই এক্সচেঞ্জ রেট আপনার 85 থেকে হয়ে গেছে হলো আপনার হলো 120, 122, রাইট, 40%, 45%, আপনি 50% বলতে পারেন। তো আমি যেই এলসি লিমিট আমাকে ব্যাংক দিয়েছে, ওইটা দিয়ে আমি যা র মেটেরিয়ালস আপনার প্রকিউর করতে পারতাম, এখন করতে পারি 40 থেকে 45, 50% কম। কিন্তু লিমিটগুলো কি বাড়ায়নি? আপনার ওরকম বাড়ানো হয় নাই, রেশিও অনুসারে বাড়ানো হয় নাই। এখন ইমিডিয়েটলি আপনার মানে এটা কি এটা ডলারের ক্রাইসিসের জন্য এটা ব্যাংকগুলো করেছে, কি লিকুইডিটি ইস্যু ছিল? আপনার যে আপনারা জানেন যে 6-7টা ব্যাংকের মধ্যে আপনার যে লিকুইডিটি ক্রাইসিস ছিল, হ্যাঁ। তো এটার জন্য আপনার এটা হয়েছে। আর এটা আপনার এটা তো আসলে ব্যাংকের, এটা কি আপনি মনে করেন যে এই গত 15-16 বছর ধরে ব্যাংকিং সিস্টেমটাকে যে করাপ্ট করে, ব্যাংকিং সিস্টেম থেকে যে লুটপাটের একটা কলাপস করে দেওয়া হয়েছিল লুটপাটের মাধ্যমে, এটার প্রভাবও এই ব্যবসার মধ্যে ব্যবসায়? কারণ দেখা গেছে ওই ব্যাংকগুলো আমাদেরকে আপনার ওই লিমিটগুলি চাচ্ছে বাড়ানোর জন্য, কিন্তু তার দেখা গেছে আপনার তারই ক্যাপাসিটি নাই, লিকুইডিটি ক্রাইসিস। এবং এটা নতুন মালিক সেজে তারা টাকাগুলো, ব্যাংকের টাকাগুলো তুলে নিয়ে গেছেন, বিভিন্নভাবে পাচার করে দিয়েছেন। তো পাচারের প্রসঙ্গটি যখন আসলোই, আমার মনে হয় যে এখানে একটু বিষয় বলা দরকার। একটা অভিযোগ আছে যে এই এক্সপোর্টের সুযোগ নিয়েই যারা ব্যাংক লুট করেছেন তাদের সাথে এই এক্সপোর্টের সুযোগ নিয়েই পাচারকারের এই একটা সম্পর্ক আছে এই এক্সপোর্টের সাথে, তারা একটা নেক্সাস। এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আপনারা যারা ভালো ব্যবসায়ী আছেন তারা তো এটা জানেন, যদিও আপনারা সম্পৃক্ত এর সাথে নেই। ভালো মন্দ আসলে তো ব্যবসায়ী সব জায়গাতেই আছে। তো যারা আসলে এই আপনার এই অর্থ পাচার করেছে, আপনার এই যে এক্সপোর্ট করেছে, ধরে এটা তো আসলে ওভার ইনভয়েস করে, এক্স্যাক্টলি, তাদের তো আসলে ব্যবসার স্টাবলিশ করেছে তো আসলে বাংলাদেশের মধ্যে আপনার ইন্ডাস্ট্রিকে আপনার এক্সপান্ড করার জন্য না, তার একটা জি, এই জন্য দেখা গেছে। কিন্তু তাদের পরিমাণ যতটুকু আছে, কিন্তু তার থেকে অনেক বেশি আপনার ভালো যারা আপনার ব্যবসায়ী, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনার বাংলাদেশের মধ্যে আছে। তো অনেক সময় এখন এগুলি, এটা যেহেতু নতুন আপনার সরকার আসছে সামনে, আপনার ইলেক্টেড আপনার গভর্নমেন্ট আসবে, তো তাদের আপনার এই জিনিসগুলোর দিকে আপনার খুবই বেশি নজর দিতে হবে যেন এটা যেন না হয়। আরেকটা জিনিস হলো যে যারা আপনার যে বাইরে, যেমন আজকে যেমন আমরা প্রায় ক্লোজ টু আপনার 100টা ইকোনমিক জোন করে আমরা বসে আছি এবং ফরেনারদেরকে আমরা ইনভাইট করছি। তো বাংলাদেশের মধ্যেও আমাদেরকেও সুযোগ দিতে হবে যে পলিসিগুলোকে আপনার ওরকম ফ্রেন্ডলি করতে হবে, যেন আমরাও যে এক্সপার্টিস যেগুলো আছে, যেমন অনেক দেশের মধ্যে থেকে আমাদের থেকে আপনার আসে যে বাংলাদেশের মধ্যে আমরা টেক্সটাইলে ভালো করতেছি, গার্মেন্টে ভালো করতেছি, আমরা অন্য দেশে যেন আমরা কি করি এগুলা ইনভেস্ট করতে পারি। এগুলোর আপনার যে রুলস গুলো আছে এগুলো ইউজ করা দরকার, যাতে এটা এক্সপ্যান্ড করা যায়, বাইরেও গিয়ে আপনারা ইন্ডাস্ট্রি করতে পারেন, অন্য দেশে গিয়েও করতে পারেন। সেগুলোর পলিসি আপনাদের কি এরকম কোনো ইন্ডাস্ট্রি দেশের বাইরে আছে? কিছু তো এরকম দেশের বাইরে অনেকেরই আছে, খুব লিমিটেড হলেও কিন্তু আছে। এটা বাংলাদেশের লোকজন গিয়ে অন্যান্য দেশে ইন্ডাস্ট্রি করেছেন, এইটার ক্ষেত্রে কি রুলস চেঞ্জ আপনারা কি চান, মানে পলিসিগত কি চেঞ্জ? যেহেতু আপনার আমরা আমাদের নোমান গ্রুপ, আমরা কোনো বাইরে কোনো আপনার ইনভেস্ট করিনি, আমরা
তো যতটুকু আমি এই জন্য আমি ওই পলিসিগুলি নিয়ে ওরকম Study করেননি। অ্যানালাইসিস স্টাডি করিনি। তবে আমি যতটুকু জানি যে বাইরের ইনভেস্টররা বাংলাদেশে যে ইজিলি আপনার ইনভেস্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের যারা এন্টারপ্রেনার আছে, বিজনেসম্যান আছে, তারা ওইভাবে পারে সহজে না। আমরা করতে পারি না। এক্স্যাক্টলি। আর দেশ থেকে আরেকটি প্রসঙ্গ, যে দেশ থেকে যে এই বিপুল অঙ্কের টাকা পাচার হয়েছে, আপনি কি মনে করেন যে এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে জি, এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে, ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে গভর্নমেন্ট যাতে ইনিশিয়েটিভ নেয় জি, যাতে এগুলো ফিরিয়ে আনা যায়? জি। না, ডেফিনেটলি ফিরিয়ে আনার জন্য তো আমরা তো নিউজ চ্যানেলগুলোতে, নিউজ পেপারে আমরা পড়ছি যে তারা মানে আপনার ইনিশিয়েটিভ নিয়েছে আপনার এগুলো ব্যাক করার জন্য। যদি আসে এবং এই আমাদের টেক্সটাইলে যদি ইনভেস্ট করা হয়, ডেফিনেটলি এটা আমাদের জন্য আরো গুড ফরচুন আমাদের বয়ে নিয়ে আসবে। আর যেহেতু বাংলাদেশের মধ্যে আমরা বারবার শুনি যে গার্মেন্ট ছাড়া বা টেক্সটাইল ছাড়া অন্য কোথাও, অন্য সেক্টরগুলো কেন বুমিং হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, যেখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো দেখেন, বাংলাদেশের মধ্যে আমরা জানি যে আমাদের ইনল্যান্ড ফিশে আমরা বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডে থার্ড, মানে Exactly. ন্যাচারাল ওয়েতে আমরা যেই এই মাছটা জি, জি। মানে মাছ পায় আর কি, আমরা মিঠা পাই। পানির মাছ যেটা মিঠা পানির, মূলত তারপর আপনার এই সামুদ্রিক মাছ, salt water দুইটা। থেকে, এই ওশান গুলার থেকে আমরা পাই। এইটার মধ্যে হলো যে কোয়ান্টিটির মধ্যে কিন্তু আমরা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু থার্ড। আর আপনার এই যেটা আমরা এই ফিশারিজে আমরা না ফিশারিজের মাধ্যমে যেটা আমরা করি, মাধ্যমে আমরা আগেরটা হলো ন্যাচারালি এ থেকে পাওয়া, সোর্স থেকে পাওয়া, আর এটা ওয়ার্ল্ডের ফিশারি মধ্যে আমরা থার্ড। Third. আর হলো আপনার ফিশারিজে আমরা যেটা আমরা করি, এইটার মধ্যে আমরা ওয়ার্ল্ডের মধ্যে হলো ফিফথ। কিন্তু টপ 10 ফিশ এক্সপোর্টিং কান্ট্রির মধ্যে আমরা বাংলাদেশ নাই। তো বোঝা যাচ্ছে যে রিসোর্স আছে এক্সিস্টিং, কিন্তু আমরা কোনো, কিন্তু অলরেডি রিসোর্স নাই। কটন ইম্পোর্ট করে, সুতা ইম্পোর্ট করে, ডাইস কেমিক্যাল মেশিনারিজ এক্সপেক্টেড এনে আমরা এই জায়গাটা সেকেন্ড হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে। মানে এইটাকে আপনার নাস্টার করতে হবে, করে করে এইটাকে আপনার আগায় নিতে হবে। একটা পর্যায়ে যখন উঠে যাবে, কারণ আপনি দেখেন অন্যান্য দেশও কিন্তু চাচ্ছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ভেরিয়েশন করা দরকার, ভেরিয়েশনটা আনা দরকার, যে আমরা এখন বৈচিত্র্য, আমরা লিমিটেড কয়টা আইটেমের মধ্যে গার্মেন্টস তো আছে, আর এর বাইরেও যে আমাদের এক্সপোর্টের আরো বিশাল ফিল্ড রয়েছে, এগুলোতে আমরা সময় দিচ্ছি না কিংবা নজর দিচ্ছি না। ওখানেও দেওয়া উচিত, কিন্তু ওইটাতে তো এখনো হচ্ছে না। কিন্তু যেটা হয়ে গেছে অলরেডি ডেভেলপ হয়ে গেছে, এইটাকে আপনার আরো সাপোর্ট দিয়ে এটা কিভাবে আরো আগানো যায়। দেখেন, এখন ওয়ার্ল্ডের মধ্যে আপনার কটন বেসড আপনার ফেব্রিকের থেকে আস্তে আস্তে ডিমান্ড বেড়ে যাচ্ছে হলো সিনথেটিক বেসড, যেটাকে ম্যান মেড ফাইবার থেকে আপনার এই সুতা তৈরি করা হয়। এখানের মধ্যে আছে যেমন আপনার FDY, DTY ইয়ার্ন। তো এখন এক্সিস্টিং আমাদের বায়ার, বাংলাদেশের যত এক্সপোর্টার আছে, আপনার যত যারা এক্সপোর্টের ফেব্রিক তৈরি করছে, আমাদেরকে বলতেছে যে তোমরা ইনভেস্ট করো ম্যান মেড ফাইবারের দিয়ে যে কাপড় তৈরি করা হয় ওইটা, কারণ এটা এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে বলতেছে। কারণ জানে যে কটনে আপনার এটা হলো একসময় দাম বাড়ে, একবার কমে। আপনার যেহেতু আপনার এইটা এই কোনো ন্যাচারাল যদি ডিজাস্টার হয়, তখন আপনার গ্রোথ কমে যায়, তখন আপনার যখন এই ক্রাইসিস পড়ে, তখন আবার কটনের দাম বেড়ে যায়। আর যদি এটা সিনথেটিক আপনার মেড ফ্যাব্রিক যদি হয়, এটা আপনার অনেক দিন আপনার টিকে, এটার কালারের আপনার স্থায়িত্ব অনেক বেশি, এবং আপনার আয়রনও করা লাগে না, এবং এটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে। ওই আর্টিকেলটা একজন এন্ড ইউজার বেশি টাকা দিয়ে আপনার উইলিংলি কিনে এটা, কারণ জানে একটা কটন ফ্যাব্রিক আপনার আস্তে আস্তে ধুতে আপনার এটা ক্ষয় হয়ে যাচ্ছে না, কিন্তু ওইটা হয় না। কিন্তু এই যে একটা পলিসি, যে নতুন যে আমরা এখন ইনভেস্ট করব এটার মধ্যে, যে আমাদের ওই এক্সপার্টিজ আমাদের আছে, ওই উইলিংনেস আছে, ওই ফাইন্যান্স করার আমাদের ক্ষমতা আছে, কিন্তু 75 দিয়ে যখন আমি ক্যালকুলেশন করে দেখবো, তখন তো গ্যাসে পারি, তখন দেখবো এটা অ্যাবসার্ড, তো করবো না। আর বায়ার যখন দেখতেছে, মানে আপনি যেটা বলছেন যে আমাদের পলিসিগুলা আমাদের টোটাল সিচুয়েশনের ফ্রেন্ডলি না। এটা আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে রিসেন্টলি আমরা ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্পের যে বেশ কিছু নীতি একবারে ভেরি ফার্স্ট ডেতেই উনি ডিক্লেয়ার করেছেন,
এইগুলোর প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে। তো একটা ক্যাম্পেইন আছে, যদিও এই ক্যাম্পেইনটি সত্য নয় বলে আমি জানি, যেটা ইন্ডিয়া থেকে করা হয়েছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অলরেডি এটার ব্যাপারে একটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে প্রায় চিফ অ্যাডভাইজারের অফিস থেকে, যে এটা শুধু বাংলাদেশের জন্য আলাদা করে কিছু করা হয়নি, জি এটা ওয়ার্ল্ড ওয়াইড যে ডিসিশন নিয়েছে এটা সব দেশের উপর যে প্রভাব পড়বে। জি তো এইটার ব্যাপারে আপনার মন্তব্য কি? এবং সর্বশেষ যে উনি চীনের উপর 10%, চীনা প্রোডাক্টের ইম্পোর্টের উপর 10% যে আরো এক্সট্রা টেরিফ ইম্পোর্ট করেছে, জি। এইটা বাংলাদেশ এটার থেকে উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, আপনার মূল্যায়নটা? জি। না না, আপনি খুব একটা থ্যাংক ইউ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। কারণ যেহেতু অলরেডি আপনার আমেরিকার আপনার ট্রাম্প আপনার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে চায়না মেড ফেব্রিক গার্মেন্ট এবং অন্যান্য যেসব এই আপনার প্রোডাক্ট আছে ওটার উপরে 10% আপনার মিনিমাম আপনার এই ট্যারিফ বা আপনার ডিউটি ইম্পোজ করবে। এইটার জন্য আমাদের এখন আমেরিকান বায়াররা আমাদেরকে অনেক কোয়ারি দিচ্ছে। সবগুলি আপনি যদি বড় বড় আপনার যারা এক্সপোর্টার আছে, বড় বড় বা মাঝারি ছোট সবাই আপনার আমেরিকান আপনার এই কোয়ারিগুলি পাচ্ছে। তো আপনি দেখেন যদি 10% যদি আপনার যদি ট্যারিফ বাড়ায় দেওয়া হয় তাহলে মেড ইন চায়না আপনার এই প্রোডাক্ট ইম্পোর্ট করতে আপনার এটা তাদের কস্ট বেড়ে যাবে। এবং অর্ডার যদি আমি যদি চিন্তা করি যে অনলি যদি 5% অর্ডার যদি গার্মেন্টের অর্ডার যদি আপনার ইনক্রিজ করে তাহলে আমাদের এক্সিস্টিং আপনার যে টেক্সটাইল ক্যাপাসিটি আছে এটা দিয়ে শেষ করতে পারবেন না, সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না, ওভারফ্লো করবে। সো ইট ইজ এ গুড নিউজ ফর আস। আমি এটা সর্বশেষ এই ট্রাম্পের ডিসিশনটা আমাদের জন্য এটা ভালো সংবাদ বয়ে নিয়ে আসছে। এটা কিন্তু এটা আপনার একটা ডিসক্লোজার। আমার মনে হয় যে আপনার এই আজকের অনুষ্ঠানে আপনার এটা ডিসক্লোজার হয়ে গেল, কারণ এই কথাটি কিন্তু এখন পর্যন্ত কোথাও আমরা দেখিনি যে এই পলিসির ফলে, বরং উল্টা প্রচারটাই হয়েছে। আসলে চায়নার এই 10% ইম্পোজ হওয়ার ফলে আমরা বাংলাদেশ কিন্তু উপকৃতই হবে, বাংলাদেশের এক্সপোর্ট আরো বেড়ে যাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আপনি সেটাই তো বলতে চাচ্ছেন। মিজান, আপনার তো অনেক কথাই বলেছি আমরা ভাই, আসলে অনেক কিছু আমিও শুনলাম, নতুন করে অনেকগুলো প্রসঙ্গ এসছে। সবশেষ আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আর কিছুদিন পরেই বাজেট, কারণ বাজেটের কাজ সাধারণত শুরু হয় জুন মাসে, বাজেট হলে ফেব্রুয়ারি মাস থেকেই পুরোদমে থাকে। আপনি যদি সরকারের উদ্দেশ্যে, নতুন সরকার, তারপরে আমি বলবো যে এই সরকার দেশের প্রতি তাদের মায়া মমতা আগের থেকে অনেক বেশি এবং তারা চেষ্টা করছেন, সরকার সর্বাত্মক চেষ্টা করতেছে, তাতে সীমাবদ্ধতা অনেক। কারণ আপনি জানেন বিগত সময়ে ব্যবসা বান্ধব সরকার ছিল না বলে অনেকের অভিযোগ। এক পেশে কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছে, সামগ্রিক অর্থে টাকার যে ফ্লো, মানে এটা টাকাটা বিভিন্ন মানুষের হাতে যায় না, মুষ্টিমেয় মানুষের হাতে ছিল। এই বাজেট নিয়ে দেশের আপনারা সবচেয়ে বড় একটি গ্রুপ এবং আপনাদের 80,000 শ্রমিক, এবং এই শ্রমিকদেরকে সামনে রেখে আপনি এই সরকার কি ধরনের বাজেট করা উচিত সংক্ষেপে যদি আপনি বলেন, যে আমরা আগামী বাজেটে স্পেসিফিক নির্দিষ্ট করে যে এই সরকার এরকম একটা বাজেট নিতে পারে, বিশেষ করে আপনাদের মতো ব্যবসায়ী বিনিয়োগকারী যারা। এটা তো আসলে যখন বাজেটের আপনার 2-3 মাস আগে আমরা যারা বিজনেস বডি আছি আমরা একসাথে বসি, তখন আমরা এক্সিস্টিং যে সব পলিসিগুলি আছে ওগুলি নিয়ে আমার একটু প্রশ্ন আছে যে ব্যবসায়ীরা কিছু গদবাদা প্রস্তাব সব সময় দিয়ে থাকেন, আমরা যারা রিপোর্টিং করি আপনিও জানেন যে আমরা দেখি ব্যবসায়ীরা সেই মানে গত 10 বছর যাবত একই প্রস্তাবনা বারবার দিচ্ছেন সরকারের কাছে, সরকার ওইটা হয় দেখে অথবা দেখে না। আমরা চাই আপনারা এমন কিছু প্রস্তাবনা দেন যে বাজেট এখনো পরিকল্পনার মধ্যে আছে, এখনই সময়। একটা জিনিস রেডি হয়ে গেলে তখন ব্যবসায়ীরা কি করে, বাজেটের 15 দিন আগ পর্যন্ত প্রস্তাবনা দিতে থাকে, তখন কিন্তু আর চেঞ্জ করার সুযোগ থাকে না বা করেও না। তো আমরা চাই যে আপনারা যেহেতু প্রস্তাব দিচ্ছেন এবং দেশের শিল্প স্বার্থে নতুন সরকারকে আপনারা আগেভাগে একটা প্রস্তাবনা দিবেন কিনা, কিংবা সেগুলো কি হওয়া উচিত। হ্যাঁ, ওইটা তো আসলে আপনার এই বাজেটের ঠিক আপনার 1-2 মাস আগে আমরা এই প্রস্তাবনাটা দেই। তবে আমার এখানের মধ্যে যে জিনিস আমার প্রস্তাবনা হলো যে আমাদের যে ইনসেনটিভটা আপনার 4% থেকে আপনার 1.5% করে দেওয়া হয়েছে এইটাকে আপনার আগের পর্যায়ে টেক্সটাইল খাতে যেটা এইটা আপনার আগের জায়গায় নিয়ে আসতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার এটাকে বাড়িয়ে দিতে হবে। যেমন আপনার মেক ফ্যাব্রিকের উপরে আপনার অবশ্যই আমাদের
ইনসেনটিভটা বাড়াতে হবে, না হলে এখানের মধ্যে কোনো আপনার ব্যবসায়ী এবং বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে এখানের মধ্যে ইনভেস্ট তারা করবে না, কারণ এটার কম্পিটিশন হলো চায়নার সাথে। আর ইনসেনটিভ, এই প্রণোদনা কেন দেয়া হয়, আমরা কেন পাচ্ছি, আসলে এই জিনিসটা নিয়ে একটু আমার মনে হয় একটু আলোচনা করা উচিত। কারণ আমাদের দেশের মধ্যে তো আমরা কটন আমরা তো ইম্পোর্ট করে নিয়ে আসি, তো কটন যেহেতু ইম্পোর্ট করি আমরা, তো ওই ইম্পোর্টের তো একটা আপনার খরচ যাচ্ছে, আপনার এলসি ওপেনিং চার্জ, আপনার এলসি কমিশন, আপনার কমার্শিয়াল চার্জ আপনার অ্যাড হচ্ছে, তারপর যে আমরা যে এই জাহাজ করে নিয়ে আসতেছি, এই জন্য আমাদের কটনের দামটা কি হচ্ছে, বেশি হচ্ছে। ইন্ডিয়া তার আপনার কটন নিজের নিজের প্রোডাকশন, পাকিস্তান তাদের নিজের কটন ইউজ করতেছে, চায়না তাদের কটন ইউজ করতেছে, টার্কি তাদের আপনার কটন ইউজ করতেছে, কিন্তু আমরা কটন ইম্পোর্ট করে আসতেছি। আপনি যদি আমাদের স্পিনিং মিলগুলিতে যান, দেখবেন স্পিনিং মিল যত বড় সাইজ, গোডাউন আপনার এত বড় সাইজ। কি কারণে? কারণ আমাদের তো 4 থেকে 6 মাসের আমাদের কটন স্টকের দরকার পড়ে। তাহলে কি হলো যে আমার ফিনান্সিয়াল আমার কস্ট আমার বেড়ে যাচ্ছে। এবং আমরা যে ডাইস কেমিক্যাল গুলি আনতেছি, এগুলো সবগুলি আমরা কি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, মেশিনারিজ গুলো ইম্পোর্ট। আপনি দেখেন চায়নার মধ্যে অলমোস্ট এন্টায়ার আপনার এই যে স্পিনিং, উইভিং, আপনার ডাইং, প্রিন্টিং, সোয়িং মেশিন থেকে শুরু করে সকল জিনিস তারা তৈরি করে। এবং ইন্ডিয়া কিন্তু স্পিনিং, উইভিং বাদ দিয়ে আপনার ডাইং এর মোটামুটি এন্টায়ার আপনার রেঞ্জ, তারা আপনার বলেন ব্লিচিং মেশিন, আপনার মার্সারাইজিং মেশিন, আপনার প্রিন্টিং, স্ট্যান্টার মেশিন, সবই তারা করতেছে। তো আমরা তো কিছুই করতেছি না, সকল জিনিস আমরা হলো ইম্পোর্টের উপর নির্ভরশীল। এই জন্য আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের কি তাদের থেকে বেশি। এই জন্যই কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট আমাদেরকে ইনসেন্টিভটা দেয় যেন আমরা বেঁচে থাকি, আমরা যেন এক্সপোর্টের মধ্যে কিছু গেইন করি, কারণ গেইন না করলে কিন্তু আলটিমেটলি ব্যবসাটা টিকে থাকবে না। 91-এ যখন সেই সময়কার বিএনপি সরকার এই ব্যবসায়ীদের বিশেষ করে বস্ত্র খাতে ব্যাপক একটা উদ্যোগ নিয়েছিল, এর মধ্যে ভর্তুকি একটা ছিল প্রধান, রাইট। এবং তখনকার অনেকে সমালোচনা করলেও দেখা গিয়েছে যে পরবর্তীতে এটা কিন্তু একটা বিশাল একটা কাজে দিয়েছে শিল্প, বিশেষ করে বস্ত্র খাতের উন্নয়নটা আমি বলতে পারি ওই দশকে 90-91 এর পর থেকে। মানে আমি এই জন্য আপনারা চাচ্ছেন যে ভর্তুকিটা আবার ফিরে আসে। তারপর 2 নম্বর হলো যে যেহেতু বাংলাদেশের মধ্যে এই টোটাল এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের আপনার 80-85% হচ্ছে যা আমরা এক্সপোর্ট করি আপনার এই টেক্সটাইল এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে, এইটা তো আপনার যে ইউটিলিটির কি, এটা যে গ্যাসের উপর আমরা হলো ডিপেন্ডেন্ট। বাজেটের মধ্যে আপনার তাদের ফোকাস থাকতে হবে যে এই যে আমরা এলএনজি যে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, আপনারা জানেন যে লাস্ট 15 বছর ধরে কিন্তু নতুন কোনো আপনার গ্যাস খনন করা হয়নি এবং এক্সপ্লোর করা, মানে ওইটার উপরে কনসেন্ট্রেশন ছিল না, সরকারি কোনো উদ্যোগই ছিল না, এটা বাবেক্সে বসিয়ে রাখা হয়েছে। আজকেও যদি আপনি এই মানে ইনিশিয়েটিভটা নেন, এটা তো আপনার ফল পেতে মিনিমাম 4-5 বছর লাগবে, 10 বছর লাগতে পারে, 15 বছরও লাগতে পারে। সরকার কি করতে পারে যে জ্বালানি খাত থেকে যাতে সরকার মুনাফা 1 বছর বা 2 বছর মুনাফা না করতে পারে। ভর্তুকি অনেক সময় ভর্তুকি না দিক, জ্বালানি খাতে ভর্তুকি একটা বিশাল বিষয় আসে, কিন্তু মুনাফা করে থাকে সরকার। তো মানে 2 বছর বা 3 বছর মুনাফা না করলে আমার মনে হয় যে শিল্প যেটা আপনি যেটা বলছেন যে এক্সপ্লোরেশনের দিকে গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। হয়তো এটা দেরি হবে, তারপরেও এখন এটা উদ্যোগ নেওয়া উচিত, যেটা গত 15 বছর করা হয়নি। তাহলে বাজেটের মধ্যে আপনার করতে হবে যে তাদের ফোকাস থাকতে হবে যে এলএনজি যে ইম্পোর্ট, আমাদের যে ডিমান্ড, এইটার ওই অনুযায়ী কিন্তু যেন ইম্পোর্ট থাকে। কারণ এরকম যেন না হয় আপনার গ্যাস ক্রাইসিস হয়েছে এবং ইন্ডাস্ট্রিগুলি আপনার বন্ধ হয়ে যাচ্ছে, অথবা সকালবেলা গ্যাস প্রেশারের কারণে অলমোস্ট 12 থেকে আপনার 14 আওয়ার্স আপনার ওই প্রোডাক্টিভিটি নাই বন্ধ। এটার মধ্যে ফোকাস রাখতে হবে যে না, যাই হোক না কেন এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অবশ্যই বাজেটের মধ্যে থাকতে হবে যে না, ফার্স্ট প্রায়োরিটি তা নিয়ে আসতে হবে যে আমরা এলএনজি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসব। যে এরকম যেন না হয় যে এটাকে আমি লেস প্রায়োরিটিতে দিচ্ছি এবং গ্যাস নাই এবং ইন্ডাস্ট্রিগুলি কি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি জানেন যে রিসেন্টলি কিন্তু অনেক আপনার ভালো যেসব যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল এবং তাদের কিন্তু দে আর ভেরি গুড পে মাস্টার আপনার, এবং তাদের কোনো কিন্তু এই রেপুটেশন নাই যে তারা টাকা চলে বাইরে নিয়েছে, তাদের সেকেন্ড হোম নাই অথবা তাদের ফরেন পাসপোর্ট নাই, কিন্তু গ্যাসের প্রেশার কমার কারণে তাদের আপনার ওভারহেড এত বেড়ে গেছে এবং প্রোডাকশন করতে তারা হলো আপনার তার ক্যাপাসিটির 50%-40%। আজকে অনেকগুলি আপনার গ্রুপ বন্ধ হয়ে গেছে।
এক্স্যাক্টলি, তো এইটা যেন সামনে যেন না হয়, এই জন্য এই বাজারটা বাজেটের নজর দিকে দেওয়া নজর উচিত। রাখা। আমার মনে হয় যে আমরা অনেক আলোচনা করেছি, আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আপনার যদি নিজ থেকে আলাদা করে কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমার মনে হয় যে আমরা আলোচনার ইতি টানতে হচ্ছে। জি। আমরা আজকে দীর্ঘ সময় আপনি আমাদেরকে দিয়েছেন, অনেক কিছু শুনলাম, জানলাম, আপনাদের নিজের ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এই সম্পর্কে জানলাম। তো আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাকে আমাদের পাশে পাবো। পাশাপাশি আমার দেশের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমানকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আমার দেশ বিজনেস টকে নোমান গ্রুপের কর্ণধার ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাবেরের সঙ্গে আলোচনা করছিলাম। আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এই আলোচনা অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আরও কোনো নতুন অতিথির সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।